নমস্কার, মুভি কুইকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করা যাক আজকের মুভি রিভিউ গভীর জলের মাছ সিজন 2। সুরেশের ডেড বডি দেখিয়ে আগে সিজনটা শেষ করে দেওয়া হয়েছিল। এই সিজনের প্রথমেই দেখা যায় যে বিশাখা আর আরাত্রিকা প্রচণ্ড ভয় পেয়ে আছে, কারণ চন্দ্রিমা আর সুরেশ দুজনের পোস্টমর্টেম রিপোর্টেই এটা বেরিয়ে আসে যে ওদের মৃত্যু স্লো পয়জনিংয়ের জন্য হয়েছে। আর এরই মধ্যে দ্বিতীয় সুরেশের মতো নাকে কানে রক্ত উঠে মারা গেছে। ন্যাচারালি ওদের মধ্যেও সাংঘাতিকভাবে মৃত্যু ভয় ঢুকে গেছে। দ্বিতীয় শেষ বিদায়ের সময় ওরা দুই বান্ধবী বিশাখা ও আরাত্রিকা ও তাদের বরেরা সেখানে উপস্থিত ছিল। বউয়েরা লক্ষ্য করে যে তাদের বরেরা নিজেদের প্রেমিকাদের দিকেই তাকিয়ে আছে। অনির্বাণের চোখে জল দেখে আরাত্রিকা নিজেকে ঠিক রাখতে না পেরে অনির্বাণকে সেখান থেকে নিয়ে চলে যায়। মোটের উপর গেম খেলতে খেলতেই বড়দের একটা আকর্ষণ তৈরি হয়েছিল ওদের প্রেমিকাদের উপর, আর সেই কথাটা বিশাখা আর আরাত্রিকা কিছুতেই মেনে নিতে পারছিল না। মানে অবস্থাটা এমন যে সবার বাড়ি উল্টে গেছে, পাল্টে গেছে, বদলে গেছে সব ঠিকানা। আগের সিজনে আমাদের দেখানো হয়েছিল যে চন্দ্রিমা ওদের 3 বান্ধবীর সঙ্গে একটা খেলা শুরু করেছিল, যে সে খেলাতে শুধু 3 বান্ধবী নয়, ওই 3 বান্ধবীর বরেরাও ইনভলভ হয়ে গেছিল। আগের সিজনে আমাদের এও বলা হয় যে পুলিশ সুরেশের ঘর থেকে 3টি সিগারেটের টুকরো উদ্ধার করেছে। আর এই সিজনে ধ্রুব, অনির্বাণ আর সুমতের মুখের লালার স্যাম্পল নিয়ে টেস্ট করে পাওয়া যায় যে সেই সিগারেটের টুকরোগুলো ওদেরই খাওয়া সিগারেট। পুলিশ তখন জিজ্ঞাসাবাদ করার জন্য ওদের 3 জনকে থানায় ডাকে। ওরা তখন পুলিশকে বলে যে ওরা এতটাও বোকা নয় যে সুরেশের ঘরে গিয়ে সিগারেট খেয়ে সেখানেই ফেলে আসবে। তখন আসল সত্যিটা পুলিশ ওদের কাছে জানতে চাইলে ওরা অন্য একটি গেমের কথা পুলিশকে জানায়, যেটা চন্দ্রিমার গেম আরম্ভ হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। ব্যাপারটা এমন ছিল যে 3 বান্ধবী চন্দ্রিমা, বিশাখা আর আরাত্রিকা হঠাৎ করে গোয়া ট্যুর প্ল্যান করে এবং দিতিকেও ওরা সঙ্গে করে নিয়ে যেতে চায়, কিন্তু সুমিত কিছুতেই দিতিকে ওদের সঙ্গে যেতে দিতে চাইছিল না। চন্দ্রিমারা রীতিমতো রসমালাই ঘুষ দিয়ে সুমিতকে সেই বারের মতো রাজি করায়। মেয়েরা ঘুরতে চলে যেতেই তাদের বরেরা একটা রেস্টুরেন্টে পার্টি করতে বসে, কিন্তু ওদের মধ্যে সুমিত তার বউকে নিয়ে যথেষ্ট চিন্তান্বিত, কারণ মেয়েদের সবার ফোন সুইচ অফ আসছিল। তখন অন্য সব বরেরা সুমিতকে টিজ করার জন্য বলে যে সে কি দিতিকে বিশ্বাস করে না। সুমিত তখন বলে যে এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, ওর জাস্ট মেয়েদের সেফটি নিয়ে চিন্তা হচ্ছে, আদারওয়াইজ ওর নিজের বউয়ের উপর যথেষ্ট বিশ্বাস আছে। কিন্তু এই কথাটা অন্য সব বরেরা একেবারেই সহজভাবে নিতে পারে না। প্রধানত ধ্রুব আর অনির্বাণ সুমিতকে উল্টো আক্রমণ করে বসে। সুমিত কি বলতে চাইছে? তার মানে কি ওদের বউয়েরা যা খুশি তাই করতে পারে? সুমিতের বলার ধরন দেখে মনে হচ্ছিল যে সুমিত সত্যি সেরকম কিছু মিন করতে চায়নি। মাতাল অবস্থায় থাকার কারণে ওদের ইমোশনসও ওদের কন্ট্রোলে ছিল না, ওরা যায় নয় তাই সুমিতকে বলে যাচ্ছিল। তখনই তীর্থ বলে যে সব মেয়েরাই এক একজন গভীর জলের মাছ, ওরা কখন কি ভাবে, কখন কি করে তা কেউ বলতে পারে না। কথাটা শুনে তো বাকি 3 জন প্রতিবাদ করে ওঠে, বলে যে ওদের বউয়েদের ওরা খুব ভালোভাবে চেনে, স্বামী স্ত্রীর রিলেশন ক্ষতি হতে পারে এমন কোনো কাজই তাদের বউয়েরা করবে না, ওদের বউয়েরা ওদের নিয়ে সাংঘাতিক পজিটিভ। বরেদের মধ্যে বিশেষত ধ্রুবর রিয়াকশন দেখে তীর্থ বলে যে বউয়েদের চরিত্র পরীক্ষা করার জন্য একটা গেম খেলা যাক, কারণ মনে মনে তীর্থ তো জানে যে ধ্রুবর বউ কেমন, ও নিজের সঙ্গেই তো বিশাখার অ্যাফেয়ার চলছে, সেটা তো ওদের বলতে পারছে না। বরেরা প্রথমে একেবারেই রাজি হচ্ছিল না, তারপর তীর্থর জোরাজুরিতে কোনো মতে রাজি হয়। কিন্তু কিভাবে গেমটা হবে তীর্থ তখনই ওদেরকে কিছু জানায় না, বলে পরে জানাবে, কারণ সেই মুহূর্তে তীর্থর কাছে কোনো গেম প্ল্যানই ছিল না। বরেরা তো নিশ্চিন্ত যে ওদের বউয়েরা কোনো প্রলোভনেই কখনো পা দেবে না। তীর্থ গেমের কতগুলো শর্ত দেয়, সে বলে যে মেয়েদের বিপথে চালিত করার জন্য কিছু ফন্দি তো সে নিশ্চয়ই খুঁজে বের করবে। বড়দের কাছে একটাই অনুরোধ যে তারা যেন তীর্থকে সেই কাজগুলি করতে বাধা না দেয়। সেই শর্তে সুমিত প্রথমে আপত্তি জানায়, কার না কার সঙ্গে তীর্থ তাদের বউয়েদের জুড়ে দেবে আর তারা মেনে নেবে, সেটা কখনোই হতে পারে না।
তখন তীর্থ ওদের আশ্বস্ত করে বলে যে যার তার সঙ্গে সে ওদের বউয়েদের জুড়ে দেবে না, যখন যা হবে সবাই একে অপরকে জানাতে থাকবে। তারপরে তীর্থ একটা ফন্দি খুঁজে বের করে। তার জন্য সে চন্দ্রিমাকে বলে যে সে চন্দ্রিমাকে ডিভোর্স দেবে। চন্দ্রিমাকে তার একেবারেই পছন্দ নয়, সে আর চন্দ্রিমার সঙ্গে সংসার করতে পারছে না। আগের সিজনে দেখানো হয় যে সেই কথাটা শুনে চন্দ্রিমা খুবই ডিপ্রেসড, খুবই কান্নাকাটি করছে। ঠিক সেই সময় তীর্থ তার মোক্ষম চালটি চায়। সে চন্দ্রিমাকে বলে যে তার একটি শর্ত যদি চন্দ্রিমা মেনে নেয় তাহলে সে আর ডিভোর্স দেবে না। শর্তটা এই যে চন্দ্রিমা ওর বাকি 3 বান্ধবীদের কোনো না কোনো উপায়ে পরকীয়াতে লিপ্ত করাবে। কথাটা শুনে চন্দ্রিমা একেবারেই রাজি হয় না। তীর্থ বিভিন্ন উপায়ে চন্দ্রিমাকে রাজি করার চেষ্টা করে। একটা সময় চন্দ্রিমা তীর্থকে জিজ্ঞেস করে যে এতে তীর্থর কি লাভ। তখন তীর্থ চন্দ্রিমাকে ধ্রুবদের সঙ্গে হওয়া বাজির কথাটা বলে দেয়, আর এও জানায় যে এই প্ল্যানে চন্দ্রিমাকে সাহায্য করতে হবে। তীর্থর প্ল্যান এই ছিল যে তীর্থ যে চন্দ্রিমাকে ডিভোর্স দিতে চাইছে সেই কথাটা যেন চন্দ্রিমা বন্ধুদের গিয়ে কান্নাকাটি করে বলে। যদি বন্ধুদের রিয়াকশন খুব সিম্প্যাথেটিক হয় তাহলে তো হলোই, আর যদি তা না হয়, যদি বন্ধুরা উল্টে চন্দ্রিমাকেই দোষারোপ করে এই অবস্থার জন্য, যদি তার বডি শেমিং করে, তাকে মোটা বলে, তখন চন্দ্রিমা যেন বান্ধবীদের চ্যালেঞ্জ করে যে ওরা ওদের স্লিম ট্রিম শরীর দিয়ে হাজবেন্ডের বাইরে অন্য কোনো পুরুষকে নিজেদের জালে ফাঁসিয়ে দেখা। সেদিন ছিল মাসের শেষ রবিবার। চন্দ্রিমা অনেক ভাবনা চিন্তা করতে করতে ক্যাফেতে উপস্থিত হয়। তারপর কি হয়েছিল সেসব তো আমাদের আগের সিজনে সবটাই দেখানো হয়েছে, কিন্তু এইখানে চন্দ্রিমা তীর্থ নয়, নিজের গেমই খেলে বসে। বান্ধবীদের কথায় তার এতটাই রাগ হয় যে সে বান্ধবীদের সবাইকে একে অপরের বরের সঙ্গে জুড়ে দেয়। অপরদিকে চন্দ্রিমাকে যে তীর্থ এই গেমের একটা ঘুঁটি হিসাবে ব্যবহার করছিল সেটা সে ধ্রুবদের জানিয়ে দেয়। ধ্রুবদের বিশ্বাস যে চন্দ্রিমা যতই বলুক না কেন ওদের বউয়েরা কখনোই এই ফাঁদে পা দেবে না। যাই হোক, সবাই বউয়েদের পার্টি শেষ হওয়ার অপেক্ষা করছিল। ওরা ভেবেছিল যে সেদিন ক্যাফের থেকে ঘুরে এসে প্রত্যেকের বউরাই তাদের বরদের সব সত্যি কথা বলে দেবে, কিন্তু কার্যত হলো একেবারেই বিপরীত। মেয়েরা এসে তাদের বরেদের কোনো কথাই বলল না। বউয়েরা ওদের কিছু বলল না দেখে ছেলেরা ভাবে যে মেয়েরা হয়তোবা চন্দ্রিমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণই করেছে, তাই চন্দ্রিমা হয়তোবা গেমের কথাটা ওদের বলেই উঠতে পারেনি। কিন্তু সমস্যা তখনই হলো যখন তীর্থ ছেলেদের ডেকে এনে জানায় যে খেলা ঘুরে গেছে। চন্দ্রিমা নাকি আগের দিন সন্ধেবেলা মাতাল হয়ে ক্যাফে থেকে তীর্থকে ফোন করে জানিয়েছে যে গেমটা সম্পূর্ণভাবে সে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। কিভাবে কি করেছে তা সে তীর্থকে জানায়নি। সেই রাতে চন্দ্রিমা নাকি বাড়িতেই ফেরেনি, তীর্থ বলেছিল ওদের। ক্যাফে থেকে চন্দ্রিমা আরও একবার ফোন করেছিল তীর্থকে, বলেছিল যে এত শর্ত সাপেক্ষ বিয়ে সে আর টিকিয়ে রাখতে চায় না, সেও একজন পার্টনার চায় তার জীবনে। বর্তমান সময়ে এইসব কথা ধ্রুব, সুমিত ও অনির্বাণ থানায় বসে পুলিশকে বলছিল। পার্টনারের কথাটা ঠিক কি বলেছিল চন্দ্রিমা সেটা ধ্রুবরা কেউই বুঝতে পারেনি। এদিকে বরেরা যখন থানায়, তখন আরাত্রিকা ও বিশাখার বাড়িতেই ছিল। ওদের মধ্যে আজকাল সাপে নেউলে সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কিন্তু দুজনের মনেই মৃত্যু ভয় প্রবল। পুলিশ অফিসারই দিদির মারা যাওয়ার দিন ওদের মনে সেই ভয়টা ঢুকিয়ে দিয়েছে। থানায় যাওয়ার সময় অনির্বাণ আরাত্রিকাও তাদের বাচ্চাকে বিশাখার বাড়িতে রেখে যায়। বিশাখা আরাত্রিকাকে বলে যে মরে যাওয়ার আগে তাদের জানতেই হবে যে কে খুনগুলো করছে। এই ব্যাপারে আরাত্রিকা যদি বিশাখাকে সাহায্য করে তাহলে খুব ভালো হয়। আরাত্রিকা বিশাখাকে সাহায্য করার সম্মতি দিলে তারা তীর্থর সঙ্গে দেখা করার জন্য তীর্থর অফিসে যাবে বলে ভাবে। এদিকে ততক্ষণে থানায় একটা কাণ্ড ঘটে গেছে। সুরেশের বউ বাচ্চা এসে উপস্থিত থানায়। বউ খুব কান্নাকাটি করছে। ইন্সপেক্টর গায়েন তো কনফিউজড। সুরেশ ওনাকে বলেছিল যে তার সাতকুলে কেউ নেই, আর মেয়েদের ব্যাপারে সে ইন্টারেস্টেডই নয়, মানে সে একটি গে। তাহলে তার বউ বাচ্চা কোথা থেকে হয়? সুরেশ যে গে সেটা সুরেশের বউ সম্পূর্ণভাবে অস্বীকার করে। এদিকে অনির্বাণ আরাত্রিকাকে ফোন করে জানায় যে সুরেশের গে হওয়ার কথাটা একেবারেই মিথ্যে, কারণ ওর বউ বাচ্চা এখন থানায়। আরাত্রিকার থেকে বিশাখাও এই কথাটি জানতে পারে। যাই হোক,
বিশাখারা তীর্থর অফিসে পৌঁছে তাকে জিজ্ঞেস করে যে চন্দ্রিমা মারা যাওয়ার দিন তীর্থ কি করছিল, কোথায় ছিল। তীর্থ ওদের জানায় যে সে জামশেদপুর ছিল। জামশেদপুর থেকে তীর্থ কখন ফিরেছে সেই প্রশ্নের উত্তর না দিয়ে তীর্থ উল্টে ওদের প্রশ্ন করে যে ওরা কি গোয়েন্দাগিরি শুরু করলো নাকি। তারপর আবার জিজ্ঞেস করে যে ওদের বরেরা ওদের বাজির কথাটা কি সমস্তটাই বলে দিয়েছে। যেহেতু বাজির বিষয়ে মেয়েরা কিছুই জানতো না, তাই তীর্থর কথা শুনে ওরা আশ্চর্য হয়ে যায়। তীর্থকে প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই একটি মেয়ে তীর্থর চেম্বারে ঢুকে আসে। এসে বলে যে তীর্থ কখন লাঞ্চ করবে এবং মেয়েটির সাথে একসঙ্গে করবে কিনা। মেয়েটি জানায় তার নাম বৃন্দা। মেয়েটির কথা শুনে তীর্থ হতভম্ব, কারণ একসময় ওর সাথে তীর্থর অ্যাফেয়ার থাকলেও এখন তা নেই। কিন্তু অ্যাফেয়ার ভেঙে যাওয়ার পর থেকেই বৃন্দা কেমন যেন বোরিং থেকে অ্যাট্রাক্টিভ হয়ে উঠেছে। সে যাই হোক, বিশাখা জানায় যে তাদের কথাবার্তা কার্যত শেষ হয়ে গেছে বলে বিশাখা আর আরাত্রিকা সেখান থেকে বেরিয়ে পড়ে। বৃন্দার ব্যবহারে বিশাখার মনে হয় যে সে তীর্থর সঙ্গে রিলেশনশিপে আছে, মানে একসঙ্গে তীর্থ, বিশাখা আর বৃন্দা দুজনকে লেজে খেলাচ্ছে। প্রচণ্ড রাগে বিশাখা তীর্থকে ফোনে জানিয়ে দেয় যে চন্দ্রিমার সঙ্গে সুরেশের সত্যি ফিজিক্যাল রিলেশনশিপ ছিল, কেননা সুরেশ আদৌ গে নয়। এদিকে ইন্সপেক্টর জানতে পারে যে সুরেশের স্ত্রীকে বিষ্ণু বলে পিএনপিসির ক্যাফের একজন ওয়েটার ফোন করে সুরেশের মৃত্যুর খবর জানিয়েছে। ইন্সপেক্টর তখনই পৌঁছয় পিএনপিসি ক্যাফেতে বিষ্ণুকে জেরা করার জন্য। জেরার মুখে পড়ে বিষ্ণু জানায় যে সেই সুরেশের বউকে ফোনে খবর দিয়েছিল। সে ইন্সপেক্টরকে আরও জানায় যে সুরেশ কখনোই গিয়েছিল না, ওর মহিলাদের উপর বরাবরই ইন্টারেস্ট। অন্য একজন মহিলাও আসতো ক্যাফেতে সুরেশের সঙ্গে দেখা করার জন্য। লাস্ট টাইম এসে তো সেই মহিলা সুরেশকে 2000 টাকার টিপও দিয়েছিল। মহিলাটির বিষয়ে আর ডিটেল কোনো ইনফরমেশন বিষ্ণু পুলিশকে দিতে পারে না। সে আরও জানায় যে চন্দ্রিমা ম্যাডামের হাজব্যান্ডও এসে নাকি একদিন সুরেশকে ক্যাফের বাইরে মারধর করছিল। কেন করছিল সেটা সে জানে না। ওদিকে মেয়েরা যে বড়দের বাজির কথা জেনে গিয়েছে সেটা বিশাখা ফোন করে ধ্রুবকে জানায় আর বলে যে সেই মুহূর্তেই সব কথা খুলে বলতে। ধ্রুব কেন একা ফাঁসবে সেই চিন্তায় সে অনির্বাণ ও সুমিতকেও তার সঙ্গে তার বাড়িতে নিয়ে চলে আসে। তীর্থকেও সেখানে ডাকা হয়, কারণ আফটারঅল নাটের গুরু তো সেই ছিল। তারপর শুরু হয় এক্সপোজ হওয়ার পালা। ছেলেরা বাজির বিষয়ে সমস্তটাই মেয়েদের জানায়। মেয়েরা সেটা শোনার পর রাগ করতেই ছেলেরা উল্টে মেয়েদের দোষ ধরিয়ে দিয়ে বলে যে ওরাও তো চাইলে সেই গেমটা না খেললেই পারত। মানে নিশ্চয়ই মেয়েদেরও ইচ্ছে ছিল অন্যের বরের মাথাটা চিবিয়ে খাওয়ার। ব্যাস, শুরু হয়ে গেল ঝগড়া। এক্সপোজ করার এই পর্বে আরাত্রিকাও ধ্রুবকে বলে দেয় বিশাখার সঙ্গে তীর্থর সম্পর্কের কথা। সঙ্গে সঙ্গে বিশাখার গালে ধ্রুবর চড়। গায়ে হাত ওঠার আগে ধ্রুব তীর্থকে তৎক্ষণাৎ নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তীর্থ তখন বলে যে সে যদি বেরিয়ে যায় তাহলে অনেক কথাই ওদের অজানা থেকে যেতে পারে। অতঃপর তীর্থ আবার শুরু করে গল্প বলতে। এটা সেই রবিবারের কথা। রাতে চন্দ্রিমা বাড়ি ফেরেনি। খবর নিয়ে তীর্থ জানতে পেরেছে যে ওর সব বান্ধবীরা ঘরে ফিরে এসেছে, কিন্তু চন্দ্রিমার কোনো খবর নেই। এমনকি সে নিজের বাপের বাড়িতেও যায়নি। সে সময় সুরেশ বলে পিএনপিসির একজন ওয়েটার আসে তার বাড়িতে। সুরেশ জানায় যে চন্দ্রিমা তার বাড়িতে আছে। নেশাগ্রস্ত অবস্থায় সে ঘুমিয়ে পড়েছে। চন্দ্রিমার ব্যাগের থেকে পাওয়া আইডি কার্ড থেকে অ্যাড্রেসটা বের করে সুরেশ তীর্থকে জানাতে এসেছে যে সে যেন গিয়ে চন্দ্রিমাকে ঘরে ফিরিয়ে আনে। তীর্থ নিজে যা খুশি করে বেড়াক না কেন, সে কখনোই সইতে পারছে না যে চন্দ্রিমা অন্য একটা ছেলের সাথে বাইরে কোথাও রাত কাটাচ্ছে। এটা ভেবেই সে সুরেশকে মারতে যাবে। এমন সময় সুরেশ বলে ওঠে যে সে গে, মানে তার মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই, তার অন্য পুরুষ বন্ধু আছে। সুরেশের ভালো মানুষের মতো মুখ দেখে তীর্থ সুরেশকে বিশ্বাস করে আর বলে যে চন্দ্রিমার উপর নজর রাখতে। তার বিনিময়ে সুরেশকে সে নিয়মিত টাকা দেবে। এই কথাটা শোনার পর সুরেশ পরদিনই চন্দ্রিমাকে নিজের ঘরের চাবি পর্যন্ত দিয়ে দেয়, যাতে চন্দ্রিমা যখন ইচ্ছে তখন সুরেশের ঘরে এসে থাকতে পারে। ক্যাফেতে মেয়েদের মিটিংয়ের বিষয়ে সমস্তটাই টাইম টু টাইম সুরেশ তীর্থকে ইনফর্ম করতে শুরু করে। সেই রবিবার রাতেই সুরেশ তীর্থকে জানিয়েছিল যে চন্দ্রিমা নেশার ঘরে ওকে কি একটা গেমের কথা বলছিল,
কিন্তু কি গেম প্ল্যান ছিল সেটা সুরেশ জানে না। পরে অবশ্য সে জানিয়েছিল তীর্থকে। এদিকে চন্দ্রিমার নিজের গেমও শুরু হয়ে গেছিল। এইসব ঘটনা যখন ঘটছিল সেই সময় চন্দ্রিমা প্রেগনেন্ট ছিল, আর তীর্থ বাচ্চাটাকে একেবারেই অ্যাকসেপ্ট করতে চাইছিল না। হঠাৎ করেই তীর্থ চন্দ্রিমাকে বলতে শুরু করে যে বাচ্চাটা তার চাই। কিন্তু চন্দ্রিমা জানায় যেহেতু সে এই বিয়েটা থেকে বেরিয়ে আসতে চাইছে, তাই সে এখনো সঠিক করে বলতে পারবে না যে বাচ্চাটাকে সে রাখবে কিনা। এদিকে সব ছেলেরা রেস্টুরেন্টে দেখা করে। ওরা তিনজন তীর্থকে জানায় যে চন্দ্রিমা ওদেরকে ফোন করে ডেকে নিয়ে খুব কান্নাকাটি করছিল। সে ওদের বলেছিল যে তীর্থ একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে, তাই ওরাই একমাত্র পারে ওকে সাহায্য করতে। ওরা যদি তীর্থকে বুঝিয়ে সে রিলেশন থেকে বের করে আনতে পারে তাহলে সেটা চন্দ্রিমার জন্য খুব ভালো হয়। ছেলেদের কথা শুনে তীর্থ তো পুরোই কনফিউজড, এটা কেমন করে হতে পারে। হ্যাঁ, ও প্রথমে বলেছিল যে সে চন্দ্রিমাকে ডিভোর্স দেবে, কিন্তু সেটা তার গেমের একটা অংশ ছিল। কিন্তু এখন চন্দ্রিমাই তো আর এই বিয়েটাতে থাকতে চাইছে না, তাহলে এই ধরনের অবান্তর কথাবার্তার কি অর্থ? এই গল্পটা এতক্ষণ তীর্থ সবাইকে শোনাচ্ছিল। এরপর সুমিত বলে ওঠে যে এখন তাদের বলার পালা। এবার সুমিত বলে চলে। হঠাৎ করেই সুমিত্রা বুঝতে পারে যে ওরা কিভাবে ওদের স্বামী স্ত্রীর গেমের মধ্যে ফেসে গেছে। সেই সময় যখন তীর্থ ওয়াশরুমে যায় তখন ওরা বাকি তিনজন নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করে যে ওরা প্রত্যেকটি কথা একে অপরকে জানাবে, না হলে ওরা সাংঘাতিকভাবে ফেসে যেতে পারে। তাই যখন মহিলা ব্রিগেড একে অপরের হাজব্যান্ডকে ফোন করেছিল দেখা করার জন্য, তখন বরেরা তিনজনই আগে থেকে একে অপরকে তা জানিয়ে রেখেছিল। প্রথম ডেটের পর ওরা একে অপরের সঙ্গে দেখা করে সমস্তটাই জানায়। সেখানেই ওরা বুঝতে পারে যে বউয়েরা কি পরিমাণ মিথ্যা কথা বলেছে। ওদের তখন চিন্তা হতে থাকে যে গতিতে ওদের বউয়েরা এগুচ্ছে তাতে করে নেক্সট ডেটে আরো অনেক কিছু করে ফেলবে। ধ্রুব আর মাথা ঠিক রাখতে পারে না, সে তখনই বিশাখাকে জিজ্ঞেস করবে বলে জানায়। কিন্তু বাকিরা ওকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলে। সঠিক সময় এলে ওরা তিনজনই বউয়েদের কনফ্রন্ট করবে, কিন্তু সেটা এখন নয়। ওরা দেখতে চেয়েছিল যে বউয়েরা আর কত নিচে নামতে পারে। বর্তমান সময় দাঁড়িয়ে বিশাখা ও আরাত্রিকা এটা তো বুঝেই গিয়েছিল যে তাদের সংসারটা একেবারেই টেকার নয়। আর বিশাখা তো আরাত্রিকাকে কনস্ট্যান্ট দোষারোপ করতে শুরু করে তীর্থর কথাটা ধ্রুবকে বলে দেওয়ার জন্য। তারপর শেষ চেষ্টা করার জন্য আবার তারা পুরনো ফর্মুলা ইউজ করে, মানে সিম্প্যাথি কার্ড আর কি। মেয়েরা একে অপরকে বলতে থাকে যে ওদের তো সময় ফুরিয়ে এসেছে, ওরা আর কতদিন বাঁচবে এইসব। কিন্তু এবার কান্নাকাটি করে বিশাখা ধ্রুবর মন গলাতে পারে না। আরাত্রিকা অনির্বাণকে প্রশ্ন করে যে অনির্বাণ যদি আগেই জেনেছিল দিদি মিথ্যা কথা বলছে, তবে সব জেনে শুনেও কেন দিদিকে ও ভালোবাসে? কারণ দিদি একেবারেই আলাদা ছিল, অনির্বাণ উত্তর দেয়। উল্টে অনির্বাণ আরাত্রিকাকে প্রশ্ন করে যে সব জেনে শুনেও ধ্রুব কেন আরাত্রিকাকে ভালোবাসে। তখন আরাত্রিকা জানায় যে সে সবার থেকে আলাদা। এদিকে বিশাখার তীর্থর সাথে অ্যাফেয়ার ধ্রুব একেবারেই মেনে নিতে পারছিল না। তার কেবলই মনে হতে থাকে যে এত লোক মরে যাচ্ছে, বিশাখা কেন মরছে না। রাতে তীর্থ বিশাখাকে ফোন করে একটা ঘটনার কথা বলে। যেই রবিবার চন্দ্রিমা মাতাল অবস্থায় সুরেশের ঘরে ছিল, তখন সুরেশকে সে বলেছিল যে সে যদি না থাকে তাহলে সুরেশ যেন তার বান্ধবীদের তাকে ভুলতে না দেয়। এখন তীর্থর প্রশ্ন হলো যে চন্দ্রিমা কি আগেই জানতে পেরেছিল যে সে মারা যাবে? বিশাখা আরাত্রিকা যদি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারে তাহলে ওদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে জানা যে কে তাদের মারতে চাইছে। এদিকে পুলিশ স্টেশনে তখন বৃন্দা এসে উপস্থিত। সে ইন্সপেক্টর গায়নকে জানায় যে তীর্থই চন্দ্রিমাকে মেরেছে, আর গায়ন কেন এখনো তাকে গ্রেপ্তার করেনি। গায়ন তখন বৃন্দার কাছে জানতে চায় যে এই মার্ডারের বিষয়ে সে কি জানে। বৃন্দা তখন গায়নের হাতে একটা টিস্যু পেপার ধরিয়ে দিয়ে বলে যে চন্দ্রিমা যেদিন উপর থেকে পড়ে মারা যায় সেদিন সুরেশ চন্দ্রিমাকে তীর্থর কথা মতো চতুষ্কোণের ছাদে ডেকে নিয়ে গিয়েছিল। সুরেশ বৃন্দাকে সেই ইনফরমেশনটাই দেয়। টিস্যু পেপারে লিখে সুরেশ বৃন্দাকে সেটি দিয়েছিল। তার জন্য অবশ্য বৃন্দা সুরেশকে 2000 টাকাও দেয়। অবশ্য তীর্থই যে চন্দ্রিমাকে সুরেশের সাহায্যে সেখানে ডেকেছিল সেটা সুরেশ ওকে বলেনি, এটা বৃন্দার অনুমান মাত্র। বৃন্দা পুলিশকে বলতে থাকে যে সেই চতুষ্কোণ নামের বিল্ডিংয়ে বৃন্দার মামার ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটা খালি থাকে,
আগে কখনো কখনো ও আর তীর্থ সেই ফ্ল্যাটে সময় কাটিয়েছে। তীর্থ তাকে ফাঁসানোর জন্যই সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে সেই ফ্ল্যাটের ছাদে ডেকে নিয়ে গিয়েছিল এবং চন্দ্রিমাকে উপর থেকে ঠেলে ফেলে দেয়। পুলিশের সন্দেহ যাতে বৃন্দার উপর পড়ে তার জন্যই তীর্থ এই প্ল্যানটা করেছিল বলে বৃন্দা পুলিশকে জানায়। এদিকে তীর্থর সঙ্গে কথা শেষ হবার পর বিশাখা ইমিডিয়েটলি কথাগুলো আরাত্রিকার সঙ্গে শেয়ার করে। ওরা যখন ফোনে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল ঠিক তখনই আরাত্রিকা চোখের সামনে অনির্বাণ পড়ে যায় আর নাকে মুখে রক্ত উঠে মারা যায়। ঘটনার আকস্মিকতায় আরাত্রিকা হতভম্ব। যেখানে ওর বা বিশাখার মধ্যে কারো মারা যাওয়ার কথা ছিল সেই জায়গায় অনির্বাণের মৃত্যু বড়দের মনেও মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। তারপর পুলিশ সেখানে উপস্থিত হয়ে অনির্বাণের দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। তীর্থকেও থানায় সঙ্গে সঙ্গে হাজির হওয়ার কথা বলে ইন্সপেক্টর। তীর্থ থানায় পৌঁছলে ইন্সপেক্টর গায়েন তীর্থকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে যে সে কেন সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে চতুষ্কোণের ছাদে ডেকেছিল। তীর্থ অবাক হয়ে বলে যে সে কি করে জানবে। গায়েন তখন বলে যে তীর্থই যে সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে চতুষ্কোণের ছাদে ডেকেছিল সেই ইনফরমেশনটা পুলিশের হাতে আছে। বৃন্দা এসে সেসব কথা ওনাকে বলে গেছে। পুলিশ আরও জিজ্ঞেস করে যে সেদিন ক্যাফের বাইরে তীর্থ কেন সুরেশকে মারছিল। তার উত্তরে তীর্থ জানায় যে সুরেশ অনেকদিন যাবৎ তার ফোন ধরছিল না, তাই তার মাথাটা গরম হয়ে গেছিল। তখন সুরেশ নাকি তীর্থকে জানিয়েছিল যে তীর্থ যখন তাকে ফোন করছিল তখন তীর্থর নামটা চন্দ্রিমা সুরেশের ফোনে দেখে নেয়। যদিও সুরেশ শিওর ছিল না, কিন্তু চন্দ্রিমা পরে নেশার ঘোরে বলেছিল যে সুরেশ আর তীর্থ দুজনেই নাকি একই রকম। চন্দ্রিমার সঙ্গে যে বৃন্দার যোগাযোগ ছিল তীর্থর কাছে এই ইনফরমেশনটাও একেবারেই নতুন। পুলিশের মুখে কথাটা শুনে তীর্থ প্রথমে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চন্দ্রিমা বৃন্দাকে ওদের বাড়িতে একদিন ডেকেছিল। যেহেতু তীর্থ সেই সময় অফিস ছিল তাই সে বৃন্দার আসার কথাটা জানতে পারে না। সেই সময় চন্দ্রিমা বৃন্দার কাছ থেকে তীর্থ ও বৃন্দার অ্যাফেয়ার ও ব্রেকআপের বিষয়ে জেনেছিল। তীর্থ বৃন্দাকে চন্দ্রিমার নামে অনেক মিথ্যা কথাও বলেছিল। সে বলেছিল নাকি চন্দ্রিমার মাথার গন্ডগোল, তাই সে চন্দ্রিমাকে ডিভোর্স দিতে চায়। চন্দ্রিমার সঙ্গে দেখা হওয়ার পর বৃন্দা বুঝতে পারে যে তীর্থ ওকে সবটাই মিথ্যে কথা বলেছে। চন্দ্রিমা বৃন্দাকে বলে যে সে যেন কোনো অবস্থাতেই তীর্থকে ক্ষমা না করে, কারণ তীর্থ ওর ইনোসেন্সির সুযোগ নিয়ে ওর ইমোশনসের সঙ্গে খেলেছে। চন্দ্রিমা বৃন্দাকে আরও বলে যে বৃন্দার নিজেকে একটু গ্রুম করা উচিত। তীর্থর দুঃখে বৃন্দা পাগল হয়ে যাচ্ছে দেখে তীর্থর ইগো আরও বেশি করে বুস্ট হবে, যেটা চন্দ্রিমা ও বৃন্দার কারণে একেবারেই কাম্য নয়। চন্দ্রিমা বৃন্দাকে শপিংও করতে নিয়ে গিয়েছিল। মানে আসল কথাটা এটাই যে বৃন্দা যে একেবারে বোরিং বৃন্দা থেকে অ্যাট্রাকটিভ বৃন্দা হয়ে উঠেছিল সেটা সম্পূর্ণই চন্দ্রিমার দান। এই সমস্ত কথা বৃন্দাই গায়েনকে বলেছিল। বদলে বৃন্দার কাছ থেকে চন্দ্রিমা একটি সাহায্য চায়। তীর্থ সুরেশকে চন্দ্রিমার ব্যাপারে কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা যেন বৃন্দা সুরেশের থেকে বার করে এনে চন্দ্রিমাকে দেয়। ইন্সপেক্টর গায়েনের মুখে এসব কথা শুনে তীর্থর তো মাথায় বাজ। তীর্থর সঙ্গে যখন গায়েনের কথা হচ্ছিল ঠিক সেই সময় অনির্বাণের বৌদি ফোন করে। উনি গায়েনকে জানান যে অনির্বাণের মৃত্যুর পিছনে আরাত্রিকা ধ্রুবর হাতও থাকতে পারে। উনি গায়েনের সঙ্গে দেখা করে কথা বলতে চান। এদিকে বাড়িতে এসে তীর্থ ওর মাকে জিজ্ঞেস করে যে ওর অনুপস্থিতিতে চন্দ্রিমা কোনো মেয়েকে ডেকে এনে কথা বলেছিল কিনা। তখন ওর মা জানায় যে কয়েকদিন আগে একটি মেয়ে এসেছিল বাড়িতে। উনি লুকিয়ে শুনতে পেয়েছিলেন যে চন্দ্রিমা মেয়েটিকে কারো উপর নজরদারির কথা বলছে। কার বিষয়ে কথা হচ্ছিল সেটা উনি বুঝতে পারেননি। এদিকে বিশাখা ধ্রুবকে বলে যে মরে যাওয়ার আগে কে ওদের মারতে চাইছে তা সে জেনে যেতে চায়। বিশাখা ধ্রুবকে আরও জানায় যে চন্দ্রিমা মরে যাওয়ার আগেই জানতে পেরেছিল যে সে মরে যেতে পারে। তার মানে চন্দ্রিমা নিশ্চয়ই কোনো থ্রেট ফিল করছিল। ওরা যদি সেই থ্রেটটিকে খুঁজে বের করতে পারে তাহলে ওদের অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এই অবস্থায় আরাত্রিকার পক্ষে একেবারেই সম্ভব নয় বিশাখাকে সাহায্য করা, তাই সে ধ্রুবর সাহায্য চায়। অনেক ভাবার পর ধ্রুব বিশাখার এই প্রস্তাবে রাজি হয়। ধ্রুব আর বিশাখা পিএনপিসি ক্যাফের থেকে ওদের তদন্ত শুরু করবে বলে ভাবে। সেই উদ্দেশ্যে ওরা পিএনপিসি ক্যাফেতে গিয়ে বসে। সেখানে বিশাখা ধ্রুবকে জিজ্ঞেস করে ধ্রুব তো আগে থেকেই জেনেছিল যে আরাত্রিকা মিথ্যে কথা বলছে, জানার পরও কেন ধ্রুব আরাত্রিকার উপর এতটা দুর্বল। তখন ধ্রুব বলে যে আরাত্রিকা একেবারেই আলাদা। সেদিন রাতে
যখন সে আরাত্রিকাকে গোল্ড চেন দিতে গেছিল, তখন প্রথমে আরাত্রিকা সেই চেনটি নিতে অস্বীকার করে। তারপর তাদের গেমের সব কথা ধ্রুবকে জানিয়ে দেয়। আরাত্রিকার মতে যেহেতু ধ্রুব আরাত্রিকাকে ভালোবেসে ফেলেছে, তাই সে ধ্রুবর ইমোশনস নেওয়ার খেলা না করে সব সত্যি কথা বলে দিয়েছে। সেই রাতে আরাত্রিকা আরও বলে যে সেও ধ্রুবকে সাংঘাতিকভাবে ভালোবেসে ফেলেছে। ধ্রুবর মুখে এসব কথা শুনে বিশাখা তো খুব রেগে যায়, কারণ ওর মতে আরাত্রিকা ধ্রুবর চোখে ভালো সাজার জন্য বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অনির্বাণের বৌদির সাথে কথা বলে গায়েন জানতে পারে যে রাতে চন্দ্রিমা মারা গেছিল সেই রাতে ধ্রুব আরাত্রিকার সঙ্গে দেখা করতে এসেছিল। বৌদি লুকিয়ে লুকিয়ে ওদের কয়েকটা কথা শুনে নিয়েছেন। সেটা হলো যে আরাত্রিকা বলছে যে সারা জীবন কি এভাবেই চলবে নাকি। তখন ধ্রুব নাকি বলছিল যে বিশাখা আর অনির্বাণকে সরিয়ে দিলে কেমন হয়। ওদের কথাবার্তা শেষ হওয়ার পর অনির্বাণ গাড়ি নিয়ে চলে যায়। এদিকে ইন্সপেক্টর এসে আরাত্রিকাকে জিজ্ঞেস করে যে সেদিন রাতে ধ্রুবর সঙ্গে কাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিল আরাত্রিকা। সেই সময় আরাত্রিকার রুমে সুমিত ছিল। ওরা এইসব মৃত্যু নিয়েই কথা বলছিল। ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে আরাত্রিকা জানায় যে স্বামী স্ত্রীর মাঝে সরিয়ে দেওয়া বা মুক্তি দেওয়ার অর্থ খুন করা নয়, সেটা ডিভোর্সও হতে পারে। গেমের কথাটা জানাজানি হওয়ার পর ধ্রুব সেই ছুতোয় বিশাখাকে ডিভোর্স দেবে বলেছিল, আর এদিকে অনির্বাণও হয়তো আরাত্রিকাকে ডিভোর্স দিয়ে দিত। সুমিত তখন আরাত্রিকাকে জিজ্ঞেস করে যে সেই জন্যই সে সেদিন বিশাখাকে ধ্রুবর সামনে এমনভাবে এক্সপোজ করে দিল কিনা। কিন্তু সেই সময় ইন্সপেক্টর কিছু একটা অবান্তর কথা পেরে বসে, তার জন্য আরাত্রিকার আর উত্তর দেওয়া হয় না, আর দিলেও হয়তো বা আমাদের দেখানো হয় না। এদিকে বিশাখা পিএনপিসিতে ওয়েটার বিষ্ণুকে অল্প ইমোশনাল ব্ল্যাকমেল করে ওর থেকে সুরেশের কথা বার করার চেষ্টা করে, কিন্তু পারে না। বিষ্ণুকে দেখে কেন জানি না ধ্রুবর মনে হয় যে সে গে। অতঃপর ধ্রুব নিজে যায় বিষ্ণুর সাথে কথা বলতে। অবশেষে বিষ্ণু রাজিও হয়। এদিকে ধ্রুব আর বিশাখা বিষ্ণুকে নিয়ে কথা বলতে বলতে বিষ্ণুকে ঘরে পৌঁছে দিতে যাচ্ছিল। বিষ্ণু জানায় যে সুরেশের টাকার খুব লোভ ছিল। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে বিভিন্ন মানুষের উপর নজরদারি চালাত। চন্দ্রিমার উপর নজর রাখার জন্য অন্ততপক্ষে দুজনের কাছ থেকে সে টাকা পেত। একজন তো তীর্থ, আর অন্যজন কে তা যখন বিশাখা বিষ্ণুকে জিজ্ঞেস করে, ঠিক তখনই আরাত্রিকার ফোন আসে। আরাত্রিকা ফোনে বিশাখাকে জানায় যে ইন্সপেক্টর গায়েন জেনে গেছে যে সেই রাতে ওরা ওদের বয়ফ্রেন্ডদের সঙ্গে রাত কাটায়। সুমিতকে পুলিশ থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য, হয়তো ধ্রুবকেও নিয়ে যাবে। এই কথা শোনার পর বিশাখা ধ্রুবকে বলে যে বিষ্ণুকে তাড়াতাড়ি ঘরে পৌঁছে দিয়ে ওদের নিজেদের ঘরে ফিরতে হবে, কিছু আলোচনা করার আছে। এদিকে ফ্ল্যাশব্যাকে পুলিশের সঙ্গে বৃন্দার সেদিনের বাকি কথাবার্তাও দেখানো হয়। বৃন্দা বলেছিল যে একদিন চন্দ্রিমা ওকে সুরেশের ঘরে ডাকে তীর্থ আর সুরেশের খবর নেবার জন্য। সেদিন বৃন্দা সুরেশের কাছ থেকে খবর পেয়েছিল যে তীর্থ সুরেশকে নাকি বলেছে যে চন্দ্রিমাকে সেই রাতে সুরেশের ঘরেই রেখে দিতে, কারণ তীর্থর কাছে অন্য কেউ আসবে। এই কথাটা শুনে চন্দ্রিমার স্বভাবতই খারাপ লাগে। তারপরেও চন্দ্রিমা ওয়েট করে এটা দেখার জন্য যে সুরেশ তাকে কিভাবে আটকায়। কিন্তু আশ্চর্যভাবে সুরেশ কিন্তু চন্দ্রিমাকে সেই রাতে ঘরে যেতে আটকায় না। সেই রাতে ঘরে ফিরে চন্দ্রিমা তীর্থ আর বিশাখার কথাবার্তা শুনতে পায় নিজের বেডরুম থেকে। তারপর সে পালিয়ে সুরেশের ঘরে চলে আসে। সেই রাতেই চন্দ্রিমাও নতুন গেম প্ল্যান করে বড়দেরও সেই প্ল্যানে ইনক্লুড করার কথা ভাবে। বৃন্দা তখন চন্দ্রিমাকে বলে যে নিশ্চয়ই সুরেশ চন্দ্রিমাকে ভালোবেসে ফেলেছে, তার জন্য সে তীর্থর থেকে চন্দ্রিমাকে দূরে দূরে রাখতে চাইছে। চন্দ্রিমা সেই তার বিখ্যাত হাসি হেসে বলে যে সুরেশ নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তির থেকে টাকা নিচ্ছে চন্দ্রিমার উপর নজর রাখার জন্য। পরে বৃন্দা সুরেশকে সেই তৃতীয় ব্যক্তির কথা জিজ্ঞেস করলে সুরেশ বলে যে সে ক্লায়েন্ট ইনফরমেশন শেয়ার করতে পারবে না, এই বিষয়ে সে খুব অনেস্ট। সেই রাতে বৃন্দা চন্দ্রিমাকে অনেক মানা করেছিল চতুষ্কোণে না যাবার জন্য, কিন্তু চন্দ্রিমা নাছোড়বান্দা, তাকে দেখতেই হবে যে কে তাকে সেখানে ডাকছে। তাছাড়া চন্দ্রিমা কোনো একজনকে ব্ল্যাকমেল করার কথাও বলছিল। বৃন্দা জানে না কাকে চন্দ্রিমা ব্ল্যাকমেল করছিল। বর্তমান সময়ে পুলিশ থানায় এসে সুমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে রাতে যদি ওরা মেয়েদের সঙ্গে ছিলই না, তাহলে ছিল কোথায়? সুমিত জানায় যে সেই রাতে চন্দ্রিমা ওদের গার্লফ্রেন্ডদের চেইনটা দিয়ে আবার ওর বাড়িতে ফিরে যেতে বলেছিল। ওরা গিয়েছিল গেট পর্যন্ত,
তখন দেখে যে অন্য একটি গাড়িতে করে চন্দ্রিমা কোথায় যেন চলে গেল। এটা আবার নতুন কোনো গেম নয় তো, তা জানার জন্য ওরা চন্দ্রিমাকে ফলো করে। তারপর চন্দ্রিমা চতুষ্কোণের গেট দিয়ে ঢুকে যায়, ওরা আর ঢোকেনি। তারপর ওরা চন্দ্রিমার ঘরে ফিরে আসে এবং অনেকক্ষণ ড্রয়িং রুমে বসে চন্দ্রিমার জন্য অপেক্ষা করে অবশেষে ঘরে ফিরে যায়। পরে পুলিশ ধ্রুবকে ডেকে ক্রস কোয়েশ্চেন করলে ধ্রুব একই গল্প বলে। জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ ধ্রুব আর সুমিতকে ছেড়েও দেয় থানা থেকে। গাড়িতে বসে ধ্রুব সুমিতকে যা নয় তাই কথা শোনাতে শুরু করে। সে বলে সেদিন যদি সুমিত গোয়া যাওয়া নিয়ে দিতির জন্য এতটা কনসার্ন না দেখাতো তাহলে হয়তো বা ওদের আজকে এই অবস্থা হতো না। ধ্রুবর কথা শুনে সুমিতের অল্প রাগ হয়। হঠাৎ করে মনে পড়েছে এমনভাবে সে ধ্রুবকে বলে যে সেই রাতে ওরা যখন চন্দ্রিমাকে ফলো করছিল তখন গাড়িতে সে বিশাখা ও আরাত্রিকাকে কোথাও যেতে দেখেছিল। সেই মুহূর্তে কথাটা এতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে এই খুনের সঙ্গে ওরা দুজন জড়িয়ে থাকলেও থাকতে পারে। এসব ছিল রাতের ঘটনা। পরদিন সকাল হতে না হতেই ধ্রুব আর বিশাখা আরাত্রিকার বাড়িতে আসে। অতঃপর সেই রাতে বিশাখা আর আরাত্রিকা কোথায় যাচ্ছিল তা ধ্রুবকে বলতেই হয়। ওরা জানায় যে যখন ছেলেরা ওদের চেইন দিয়ে চলে গেল ঠিক তখনই চন্দ্রিমার একটি মেসেজ ওদের মোবাইলে আসে। চন্দ্রিমা ওদের অ্যাড্রেস দিয়ে চতুষ্কোণ বিল্ডিংয়ে ডেকেছিল। চন্দ্রিমার কোনো বিপদ আপদ হয়েছে ভেবে ওরা সেই বিল্ডিংয়ে যায়। দিতি ওদের সঙ্গে যায়নি, পরে গেছিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। এদিকে ইন্সপেক্টর গায়েন তীর্থর বাড়িতে বসে তীর্থ আর বৃন্দার সঙ্গে কথা বলছিল। চন্দ্রিমা যে চতুষ্কোণ বিল্ডিংয়ে সেরাতে যাবে সেটা বৃন্দা ও সুরেশ দুজনই তীর্থকে জানিয়েছিল, কিন্তু চন্দ্রিমাকে কে ডেকেছে সেটা সুরেশ তীর্থকে জানায়নি। বলেছিল সে নাকি একজন অনেস্ট প্লেয়ার। খবরটা পেয়ে তীর্থ নিজের কৌতূহল দমন করতে না পেরে সে রাতেই জামশেদপুর থেকে চলে আসে চতুষ্কোণ বিল্ডিংয়ের ছাদে কি হচ্ছে তা দেখার জন্য। সেটা শোনার পর পুলিশ আর বৃন্দা দুজনেই তীর্থকে চেপে ধরে চন্দ্রিমার খুনি সাব্যস্ত করে। উত্তেজনার বশে তীর্থ বলে বসে যে তারা কেউই চন্দ্রিমাকে খুন করেনি। যখন সে চতুষ্কোণের লিফটে ঢুকছিল তখন সেখানে বিশাখা আর আরাত্রিকা দুজনেই ছিল। ওরা তাকে জানায় যে চন্দ্রিমার মেসেজ পেয়ে ওই বিল্ডিংয়ে এসেছে। তারপর ওরা তিনজন যখন ছাদে পৌঁছয় তখন দেখে যে চন্দ্রিমার নাকে মুখে রক্ত উঠে ছাদের উপর পড়ে আছে। সেটা দেখে সঙ্গে সঙ্গে তীর্থ অজ্ঞান হয়ে যায়, কারণ রক্ত সে একেবারেই সহ্য করতে পারে না। যেটা পরে বৃন্দাও জানায় যে সে ঠিকই বলছে। সে যাই হোক, চন্দ্রিমাকে ওরকম অবস্থায় পড়ে থাকতে দেখে দুই বান্ধবী অনেক কষ্টে চন্দ্রিমাকে তোলার চেষ্টা করে যদি বাঁচানো যায় এই আশায়। কিন্তু চন্দ্রিমাকে তোলা তো অত সহজ কথা ছিল না। ওরা দুজন মিলে অনেক কষ্টে দেহটা ছাদের কার্নিশ পর্যন্ত তুলতে পেরেছিল, কিন্তু তখনই তীর্থর জ্ঞান ফিরে আসে এবং তীর্থ সাবধান বলে চিৎকার করায় ওরা ভয় পেয়ে দেহটা ছেড়ে দেয়। ফলত চন্দ্রিমার দেহটা ছাদ থেকে পড়ে যায়। গল্পটা শুনে পুলিশ বলে যে চন্দ্রিমার মৃত্যু তো ছাদ থেকে পড়ে হয়নি, তার অনেক আগে সে মারা গেছিল নাকে মুখে রক্ত উঠে। তাহলে প্রশ্নটা থেকেই যায় যে কে চন্দ্রিমা বা অন্য তিনজনকে মারল। বৃন্দা কিছু একটা বলতে যাবে, এমন সময় গায়েনের চোখের সামনেই সে পড়ে যায় এবং একইভাবে নাকে মুখে রক্ত উঠে সে মারা যায়। এইভাবেই এই সিজনটাও শেষ হয়ে যায়। এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি, তাই বলাই বাহুল্য যে নেক্সট আরও একটি সিজন আসতে চলেছে। এক্সপ্লানেশন কেমন লাগলো জানাবেন। ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।